টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ গোরখরা বিদ্যা মন্দির হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 304 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা দুটো করে প্রশ্নের উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো দেখো, তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কি রয়েছে। সিলেবাসে যেটা রয়েছে, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো, প্রথম প্রশ্নে চলে আসছি। সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন আছে, পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। উত্তর হচ্ছে ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালে শুরুতে ঘূর্ণবাত, পরিচলন, শৈলক্ষে বৃষ্টিপাত হতে দেখা যায়। উত্তর হচ্ছে পরিচলন, বৃষ্টিপাত হতে দেখা যায়। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো শিকাগো গ্যারি। নেক্সট দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। নেক্সট, শীতকালীন প্রবল তুষারপাত শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, প্রথমটা কি হবে, টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। 2009 সালে ঘূর্ণবাত আইলা নামে পরিচিত। সিল্ট কথার অর্থ শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। মাউন্ট চিম্বোরাজো পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। পরের প্রশ্ন, 2 এক কথায় উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন দেখো, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘে। নেক্সট, অধঃক্ষেপণ কি? উত্তর লিখবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পের তরল বা কঠিন আকারে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে অধঃক্ষেপণ বলা হয়। নেক্সট, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর লিখবে মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর লিখবে 0.02 mm। নেক্সট, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, এস্টেন্সিয়া কি? উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার তৃণভূমি অঞ্চলের বিশাল পশু খামারকে এস্টেন্সিয়া বলা হয়। পরের প্রশ্ন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। দেখো, কস্তম্ভে কি আছে, বাফেলো, শিকাগো, গ্যারি, ডেট্রয়েট, উইসকনসিন। ঠিক আছে, তো এর সঙ্গে যেটা মিল হবে, দেখো বাফেলোর সঙ্গে মিল হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। শিকাগো হচ্ছে পৃথিবীর কসাইখানা। গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। আর উইসকনসিন হচ্ছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে মিল। দেখো, পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পঞ্চহ্রদের নাম লেখো। উত্তর লিখবে উত্তর আমেরিকার লরেন্স নদীর গতিপথে অবস্থিত 5টি বৃহৎ মিষ্টি জলের হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। এগুলি হলো সুপিরিয়র হ্রদ, মিশিগান হ্রদ, হিউরন হ্রদ, ইরি হ্রদ এবং অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর লিখবে পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট যে আপাত বল বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিকে দিক বিক্ষেপ ঘটায় তাকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেঘে যায়। পরের প্রশ্ন, কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত বিশাল নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই অরণ্য পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার এবং প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে,
যা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এটিকে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। পরের প্রশ্ন, ফল কি? ভৌগোলিক পরিভাষায় ফল বলতে জলপ্রপাত বোঝানো হয়। এটি এমন একটি স্থান যেখানে নদীর জল স্বাভাবিকভাবে উঁচু স্থান থেকে নিচে পতিত হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণে নদী উপত্যকায় হঠাৎ সৃষ্ট খাড়া ঢালের উপর দিয়ে জল প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্নে চলে যাব, মৃত্যু উপত্যকা কাকে বলে? উত্তর লিখবে, মৃত্যু উপত্যকা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মরুময় উপত্যকা। এটি উত্তর আমেরিকার সবথেকে নিম্নতম, শুষ্কতম এবং উষ্ণতম এলাকা হিসেবে পরিচিত। চরম তাপমাত্রা, শুষ্কতা এবং প্রতিকূল পরিবেশের কারণে এখানে জীববৈচিত্র্য খুব সীমিত এবং জীবের বেঁচে থাকা অত্যন্ত কঠিন, যে কারণে এটিকে মৃত্যু উপত্যকা বলা হয়। এখানে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার দেখো, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ক্যাটাবেটিক বায়ু কি? উত্তর লিখবে, ক্যাটাবেটিক বায়ু হলো এক ধরনের স্থানীয় বায়ু যা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। রাতের বেলায় বা শীতকালে পর্বতের শিখর বা উঁচু ঢালের বাতাস শীতল ও ঘন হয়ে যায়। এই শীতল ভারী বাতাস অভিকর্ষের টানে পর্বতের ঢাল বেয়ে উপত্যকার দিকে নেমে আসে। একে ক্যাটাবেটিক বায়ু বা অবরোহী বায়ু বলে। উদাহরণস্বরূপ, আল্পস পর্বতে প্রবাহিত মিস্ট্রাল বায়ু এক ধরনের ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? উত্তর লিখবে, উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কয়েকটি কারণ হলো, দেখো এখানে কোন কোন পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। প্রথমে আছে বিস্তীর্ণ তৃণভূমি, 2 নম্বরে আছে উপযুক্ত জলবায়ু, 3 নম্বরে রয়েছে জলের সহজলভ্যতা, 4 নম্বরে রয়েছে বাজারের নৈকট্য, 5 নম্বরে রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। এইসব পয়েন্টের বেস করে এই প্রশ্নের উত্তর লেখানো হয়েছে। যেমন করে লেখানো আছে তোমরা ঠিক তেমনভাবে খাতায় সুন্দর করে ভিডিওটা পজ করে টুকে নেবে। আমি আর পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে খাতায় লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলে বিভিন্ন নদী অববাহিকা কি কি নামে পরিচিত? তো দেখো, এক হচ্ছে ওরিনোকো নদী অববাহিকা, তারপরে হচ্ছে আমাজন নদী অববাহিকা, তারপরে হচ্ছে পারানা প্যারাগুয়ে নদী অববাহিকা। ঠিক আছে, এইসব পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও ভিডিওটা পজ করে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো খাতায়। পরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, কানাডার সিল অঞ্চলের শিল্প উন্নতির কারণ কি? তো দেখো, এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। কতগুলো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। খনিজ সম্পদের প্রাচুর্য, উৎকৃষ্ট কাঠ, প্রাণীজ কাঁচামাল, উন্নত প্রযুক্তিবিদ্যা, বিদ্যুৎ শক্তি, উন্নত পরিবহন ব্যবস্থা, এছাড়াও প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা, সমগ্র বিশ্বে শিল্পোৎপাদিত পণ্যের বিপুল চাহিদা, সরকারি আনুকূল্য ও মূলধনের যোগান প্রভৃতি কানাডাকে একটি শিল্পোন্নত অঞ্চলে পরিণত করেছে। ঠিক আছে, এইসব পয়েন্টের উপর বেস করে তোমরা সুন্দর করে ভিডিওটা পজ করে লিখে নিও। চলে আসছি পরবর্তী প্রশ্ন। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? দেখো, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। জলবায়ুর এই বিভিন্নতার কারণগুলি হলো, প্রথম পয়েন্ট দিবে অক্ষাংশগত অবস্থান। ঠিক আছে, দিয়ে অক্ষাংশগত অবস্থান সম্বন্ধে যেটা লেখানো হয়েছে ঠিক এমনভাবে তোমরা লিখে নেবে। তারপরে দেখো, পর্বতের অবস্থান বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপরে সমুদ্র স্রোত। ঠিক আছে, যেমন করে লেখানো হয়েছে তেমন করে লিখে নেবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা এখানেই শেষ হয়নি, আরও কিছুটা আছে, এর কন্টিনিউশন পার্টটা লিখে নাও। পরের পয়েন্ট যেগুলো আছে, বায়ুচাপ বলয়, আকৃতি ও সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ। এই 6টা পয়েন্টের উপর বেস করে লিখবে, তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা লেখা হয়ে যাবে। আশা করি তোমরা সকাল লিখে নিয়েছো। ভিডিওটা পজ করে চলে আসবো পরবর্তী প্রশ্ন। কি বলেছে 3 নম্বর, দেখো, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। তো লিখবে, বৃষ্টিপাত মূলত 3 প্রকার, যা বিভিন্ন পদ্ধতিতে সংঘটিত হয়। প্রথম পয়েন্ট দিবে পরিচলন বৃষ্টিপাত, তারপরে পয়েন্ট দিবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। যেমন করে লেখা আছে পরিচলন বৃষ্টিপাত তেমন করে লিখবে, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত যেমন করে লেখা আছে তেমন করে লিখবে। হ্যাঁ, এর কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, দেখে নাও। দেখো, এর কন্টিনিউশন পার্ট ঘূর্ণবাত বৃষ্টিপাত বা পরিচলয় বৃষ্টিপাত। ঠিক আছে, দিয়ে এটা লিখে যেমন করে লেখা আছে তেমন করে লিখে এই প্রশ্ন উত্তরটা লেখা তোমরা শেষ করবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। তারপরে প্রশ্ন, উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রধানত নিম্নলিখিত জলবায়ু অঞ্চল এবং সংশ্লিষ্ট উদ্ভিদ দেখা যায়। 1 নম্বর পয়েন্ট দিবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল,
ঠিক আছে? দিয়ে সেখানে লেখা আছে সেই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আর কি উদ্ভিদ দেখা যায় সেটা সবকিছু লেখা আছে এখানে। তারপরে হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, হ্যাঁ? সেটাও এখানে লেখা আছে। তারপরে দেখো ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। আচ্ছা, এই প্রশ্নের উত্তর এখানে শেষ হয়নি। আরো কিছুটা কন্টিনিউয়েশন পার্ট আছে এই প্রশ্নের। দেখো, পরের পয়েন্টগুলো দেখো। ৪ নম্বর যেটা আছে মরুপ্রায় ও মরু জলবায়ু অঞ্চল, সেটা সম্বন্ধে দেখো লেখানো হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ৫ নম্বরে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ৬ নম্বরে লিখবে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। ৭ নম্বরে লিখবে পার্বত্য জলবায়ু অঞ্চল। এই ৭টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা লেখা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে লিখে নিয়েছো। তো এই ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্ট লিখে নেবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষাগুলো এখনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এর আগে 2টো করিয়েছি, এ নিয়ে 3টে সেটের প্রশ্ন উত্তর করানো হলো। তোমরা ওই সেটগুলো ভালো করে দেখো আর তোমরা বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনটা সেটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। তাই জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।